আজকে একটি অতীব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে কিছু আলোচনা করব, কিছু কথা বলবো। তা আজকে বোর্ডে দেখছে কোল্ড থেরাপি ভার্সাস হিট থেরাপি অর হট থেরাপি। তো আমরা এই কোল্ড থেরাপি কখন দেব, হিট থেরাপি কখন দেবো, হট থেরাপি কখন দেবো, এই বিষয়ে নির্দিষ্ট আমাদের মেডিকেল সায়েন্স কিছু জানিয়ে দিচ্ছে। এবং সেখানে পরিষ্কার করে বলা আছে যে আমরা কখন ঠান্ডা স্ন্যাক দেবো এবং কখন গরম স্ন্যাক দেবো। তা আমরা জানি আমাদের ঠান্ডা স্ন্যাক বিভিন্ন চোট আঘাতজনিত সমস্যায়, অর্থাৎ আমাদের বাড়িতে বাচ্চারা পড়ে গেল, খেলতে গিয়ে পড়ে গেল, বা আমরা বড়রা বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট তো হয়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হতে পারে, বাড়িতে বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট হয়। যারা বয়োজ্যেষ্ঠ আছেন বাড়িতে, সিনিয়র সিটিজেন যারা আছে, তারাও বিভিন্নভাবে যখন তখন পড়ে গিয়ে পায়ে আঘাত লাগতে পারে, হাতে আঘাত লাগতে পারে, শরীরের বিভিন্ন জায়গায় চোট, যেটা আমরা ইনজুরি বলি বা ট্রমা বলি। তো এই সমস্ত ইনজুরি বা ট্রমা যখন হয়, তখন আমরা এই স্যাক যদি দিতে পারি বাড়িতেই, তাহলে আমরা অল্প খরচে অল্প সময়ের মধ্যে সেই জায়গা থেকে আমরা যে ব্যথা বেদনা হয়, ব্যথা যন্ত্রণা যেটা হয়, স্টিফনেস যেগুলো হয়, যেগুলো ফোলা হয়, যেগুলো আমরা হয়তো দেখা গেল যে সঙ্গে সঙ্গে যদি আমরা এই থেরাপি প্রয়োগ করতে পারি, তাহলে অবশ্যই খুব কম সময়ের মধ্যে আমরা সেটাকে রিলিফ দিতে পারি। তো অবশ্যই আজকে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে, তাহলে এই যে আজকে টপিকটা, কখন কোল্ড থেরাপি দেবো কখন হট থেরাপি দেবো, সম্পূর্ণরূপে ধারণা আপনাদের হবে। এবং আশা করি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের একটা পরিষ্কার ক্লিয়ার কনসেপ্ট হবে যে বাড়িতে আমরা যদি হট থেরাপি বা কোল্ড থেরাপি দিতে পারি, এবং কখন দেবো, কিভাবে দেবো, কতক্ষণের জন্য দেবো, এবং কত দিনের জন্য দেবো। তো আসুন আজকে আলোচনাতে আসা যাক। তো প্রথমে আমি আলোচনাতে আসবো যে আমাদের যখনই কোনো চোট লাগলো, সেটা বিভিন্ন স্পোর্টস ইনজুরি যেগুলো হয়, অর্থাৎ বিভিন্ন খেলাধুলার ক্ষেত্রে হতে পারে, সেটা ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, ভলি হতে পারে, টেনিস হতে পারে, বাস্কেটবল হতে পারে। তো স্পোর্টস ইনজুরি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খুব অ্যাকিউট ইনজুরি একটা হয়, অর্থাৎ খেলতে গিয়ে পড়ে গিয়ে বা সরাসরি বডি কন্ট্যাক্টে, সংঘর্ষে কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের ইনজুরি হয়। আর একটা হচ্ছে বাচ্চারা বাড়িতে খেলাধুলা করতে গিয়ে পড়ে গিয়ে হাতে পায়ে চোট লাগে, মাথায় চোট লাগে, বা শরীরে বিভিন্ন জায়গায় চোট লাগতে পারে। আমাদের রাস্তাঘাটে বিভিন্ন অ্যাক্সিডেন্ট, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্ট থেকে ট্রমা বা ইনজুরি আমরা জানি তিনটে ধরনের হতে পারে। একটা খুবই মাইনর, অর্থাৎ খুবই একটা ছোট ধরনের হলো, এবং তার থেকে একটু মডারেট, একটু বেশি ধরনের হলো, এবং সিভিয়ার, অর্থাৎ খুবই মারাত্মকভাবে একটা অ্যাক্সিডেন্ট হলো। তা আমরা যে কোল্ড থেরাপি বা হিট থেরাপি, এটা আমরা মাইনর অ্যাক্সিডেন্ট বা ট্রমার ক্ষেত্রে বা ইনজুরির ক্ষেত্রে, এবং মডারেট ট্রমা বা ইনজুরির ক্ষেত্রে আমরা কিন্তু এটা প্রয়োগ করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। তা প্রথমে আমাদের যখন ইনজুরি হয়, সেই ইনজুরির ফলে কিন্তু আমাদের একটা ইনফ্লামেশন হয়, অর্থাৎ প্রদাহ হয়। ইনফ্লামেশন হলে, প্রদাহ হলে আমাদের কিছু যেখানে ইনফ্লামেশন প্রদাহ হচ্ছে সেখানে কিছু ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়, সেখানে কিছু পরিবর্তন হয়, সাইন সিমটম কিছু দেখা দেয়। তো মোটামুটি আমরা যখনই কোনো ইনজুরি হলো, ইনজুরি বা ট্রমা যখন হলো, তখন কি হয় বললাম, ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশনকে আমরা বাংলায় বলি প্রদাহ। ইনফ্লামেশন যখন প্রদাহ হয়, তখন কিছু আমাদের সেই যেখানে প্রদাহ হচ্ছে কিছু পরিবর্তন হয়। তো পরিবর্তনগুলো 5টা পরিবর্তন হয়ে থাকে। তো একটু ছোট করে জেনে নিই কি কি পরিবর্তন আমাদের হয়। আমরা একটি ল্যাটিন শব্দের মাধ্যমে জানার চেষ্টা করি, তারপরে আমি সেটা আমাদের ডাক্তারি টার্ম কি হচ্ছে বলে দেবো। তো প্রথমে আমরা যেটা হয় সেটা হচ্ছে ক্যালস, নাম্বার 1। নাম্বার 2 আমরা বলবো ক্যালর ডলর। তারপরে নাম্বার 3 বলবো রুবস। নাম্বার 4 আসবো, যে চেঞ্জটা হয় সেটা হচ্ছে টিউমার। আর নাম্বার 5 আসবো, যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে লস অফ ফাংশন। তো এই যে 5টা বললাম, এই 5টা কিন্তু পরিবর্তন হয়। তো ক্যালর মানে আমরা জানি হিট, হিট অর্থাৎ জায়গাটা উত্তাপ বেড়ে যায়, জায়গাটা গরম হয়ে যায়। তারপর ডলার হচ্ছে, এটাকে বলা হচ্ছে পেন, সেই জায়গাটা পেন হয়, ব্যথার যন্ত্রণায় আমরা অনেক সময় বাচ্চারা কাঁদতে শুরু করে দেয়। ডলার মানে হচ্ছে পেন। রুবর মানে হচ্ছে রেডনেস, অর্থাৎ জায়গাটা লাল হয়ে যায়। তারপরে টিউমার, টিউমার জায়গাটা সোয়েলিং, অর্থাৎ জায়গাটা ফুলে যায়। সোয়েলিং বা আমরা বলি ওডিমা। আর লস অফ ফাংশন, সেখানকার অ্যাক্টিভিটি কিন্তু কমে যায়, রিডিউস হয়ে যায়। তো যেখানেই চোট লাগলো, অর্থাৎ অ্যাকিউট ইনজুরির ক্ষেত্রে, এবং এই যে ট্রমা, এটা আমরা বলবো অ্যাকিউট ইনজুরির ক্ষেত্রে,
এই সমস্যাগুলো দেখা দেয়। তাহলে প্রথমে ক্যালার হয়, অর্থাৎ হিট, জায়গাটা তাপ বেড়ে যায়, জায়গাটা উত্তপ্ত হয়ে যায়। তারপরে ডলর বা পেন, সেই জায়গায় যেটা পেন হয়, যন্ত্রণা হয়, রুবর বা রেডনেস, সেই জায়গাটায় লাল হয়ে যায়। লাল হয়ে যায় কারণ আমাদের যেখানে চোট লাগলো, তাহলে সেই চোটের জায়গায় কিন্তু আমাদের যে আরবিসি আছে, আমাদের যে লোহিত রক্তকণিকা আছে, সেই রক্তকণিকা কিন্তু খুবই দ্রুত বেগে সেখানে পৌঁছায়। এবং সেই রক্তকণিকা পৌঁছানোর জন্য, লোহিত রক্তকণিকা পৌঁছানোর জন্য, আরবিসি পৌঁছানোর জন্য কিন্তু জায়গাটা লাল হয়ে যায়। এবং টিউমার বা সোয়েলিং, ওডিমা হয় কি জন্য? সেই জায়গাটাকে আমাদের রক্ষা করার জন্য, বাইরের আঘাত থেকে রক্ষা করার জন্য শরীরের একটা স্বাভাবিক মেকানিজম কিন্তু একটা কাজ করে। আশেপাশের যে ফ্লুইড সেই জায়গাটা জমা হয়, অত্যাধিক রক্ত পরিমাণ, রক্ত সেখানে জমা হয়ে কিন্তু জায়গাটা সোয়েলিং হয় বা ওডিমা হয়। এবং তার এবং কি হয়, লস অফ ফাংশন, এবং তার ফাংশন কমে যায়, অ্যাক্টিভিটি কমে যায়, এবং আমরা সেখানে কোনো প্রেশার দিয়ে কাজ করতে পারি না। সেক্ষেত্রে আমাদের রেস্ট দেওয়ার দরকার হয়। তো মোটামুটি এই যে পাঁচটা বললাম, এই পাঁচটা কিন্তু ফিচার্স আমাদের হয় একটা ইনফ্লামেশন হলে বা একটা প্রদাহ হলে। এরপরে আমি আসবো যে আমাদের কোল্ড থেরাপি মেন সাবজেক্টে আসি। আর একটা কথা বলবো, আজকের ভিডিওটা দেখলেই কোল্ড থেরাপি আমরা কিসের সাহায্যে দিতে পারি, অর্থাৎ কি ডিভাইসের মাধ্যমে দিতে পারি, আমরা হট থেরাপি কোন কোন ডিভাইসের মাধ্যমে দিতে পারি, সেগুলো আমি কিছু আপনাদেরকে দেখাবো। তাহলে আরো আপনাদের ঘরোয়া উপায় যদি সেগুলো বাড়িতে রাখেন, তাহলে হঠাৎ করে যে আমাদের অ্যাক্সিডেন্ট যেগুলো হয় উপকার পাবেন। তো এই যে বললো, প্রথমে আলোচনাতে আসবো যে কোল্ড থেরাপি আমরা কখন দেবো, অর্থাৎ আমাদের ঠান্ডা স্যাক যেটা আমরা বলি, সেই ঠান্ডা স্যাকটা আমরা কখন দিতে পারি। তাহলে কোল্ড থেরাপি আমরা দেবো যখনই অ্যাকিউট অ্যাটাক হবে, অর্থাৎ যখনই কোনো চোট আঘাত লাগলো, তাজা আঘাত লাগলো, সেই জায়গাতে কিন্তু আমাদের কোল্ড থেরাপি দিতে হবে। তা নাম্বার বললাম যে অ্যাকিউট অ্যাটাক যখন হবে, বা অ্যাকিউট ইনজুরি যখন হলো, বা অ্যাকিউট ট্রমা যখন হলো, অ্যাকিউট অ্যাটাক হোক, অ্যাকিউট ইনজুরি হোক, বা অ্যাকিউট ট্রমা হোক, অ্যাকিউটের আঘাতের ক্ষেত্রে আমরা কিন্তু কোল্ড থেরাপি দেবো। এবং কোল্ড থেরাপি দেওয়ার বিভিন্ন মাধ্যম আছে, বিভিন্ন মিডিয়া আছে, বিভিন্ন ভাবে আমরা কোল্ড থেরাপি দিতে পারি। আমরা ঠান্ডা স্ন্যাক দিতে পারি, আমরা বরফের স্ন্যাক দিতে পারি। তো একটি ডিভাইস আমি দেখাবো যেটা আমরা বাড়িতে রাখতে পারি, সেটা হচ্ছে আইস ব্যাগ। এটা খুবই একটি ভালো মাধ্যম আমরা কোল্ড থেরাপি দেওয়ার ক্ষেত্রে। তো দেখছেন ডিভাইসটা হচ্ছে, এটা হচ্ছে আইস ব্যাগ বলা হয়। এটা খুব বেশি দাম কিন্তু নয়, এটা মোটামুটি 200-250 টাকার মধ্যে আমরা বিভিন্ন অনলাইন মার্কেট বা বিভিন্ন আপনাদের আশেপাশে যে মেডিকেল শপ গুলোতে আছে সেখানে দেখলে আপনারা খুঁজলে পেয়ে যাবেন। তো দেখা দেখছেন হট ব্যাগ, আইস ব্যাগ যেটা বলছি, যে ঠান্ডা স্ন্যাক দেওয়ার জন্য কিন্তু এটা হচ্ছে আইস ব্যাগ। আইস মানে বরফ, ব্যাগ মানে অর্থাৎ বরফ জল দেওয়া যায়, ডাইরেক্ট আমরা বরফ কুচিও দিতে পারি, অর্থাৎ আইস কিউব দিতে পারি, যেখানে একটা ফাঁকা জায়গা, এবং এটা একটা সিনথেটিক টাইপের কাপড় দিয়ে আটকানো, এবং অনেকটা জায়গা আছে। তো এই জায়গাটা আমরা বরফ জল দিতে পারি, আইস কিউব দিতে পারি, দিয়ে মোটামুটি এটা দিয়ে আটকে দিতে হবে। এবং যেখানে চোট লাগলো সেই জায়গাতে আমরা এবং ভাঁজ করে দিয়ে সেই জায়গাটা মোটামুটি আমরা 15 থেকে 20 মিনিট ধরে সেই জায়গাটা স্ন্যাক দিতে পারি। তো এইভাবে দিয়ে রাখতে হবে। এবং যতক্ষণ আপনার মনে হবে যে জায়গাটা একটু যন্ত্রণা কমে যাচ্ছে, জায়গাটা একটু ইনফ্লামেশন যেটা হচ্ছে সেটা একটু কম লাগছে, একটু ফোলাটা কম লাগছে, ততক্ষণ পর্যন্ত দিতে পারেন। অর্থাৎ ম্যাক্সিমাম আমরা মোটামুটি বলি যে 20 মিনিট পর্যন্ত আপনি দিতে পারেন। তো এটা সব জায়গায়, হাতে পায়ে, বিশেষ করে লোয়ার এক্সট্রিমিটি, আপার এক্সট্রিমিটি বা লোয়ার লিম্স, আপার লিম্স যেগুলো হয়, সেই জায়গাগুলোতে কিন্তু মোটামুটি আমরা এটা বরফ স্ন্যাক বা ওয়াটার দিয়ে আপনারা স্ন্যাক দিতে পারেন। তো এখানে দেখছেন যে এখানে মোটামুটি বলছে যে রিলিজ পেন অ্যান্ড সোয়েলিং, এটাকে কিন্তু যন্ত্রণা কমায়, সোয়েলিং কমায়, রিচেস টু অ্যানি কন্ট্রোলস কন্টার্স অফ বডি, এবং সব জায়গায় কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি। এবং ওয়াইডলি ইউজড বাই স্পোর্টস পার্সোনাল, অর্থাৎ আমাদের পার্সোনাল ভাবে যদি কোনো স্পোর্টস ইনজুরি হয়, অর্থাৎ খেলাধুলার যে দুর্ঘটনা ঘটে, সেই জায়গায় কিন্তু খুব ভালো ব্যবহার করলে কিন্তু সঙ্গে সঙ্গে উপকার পাওয়া যায়। রিডিউসেস বডি টেম্পারেচার ডিউরিং হাই ফিভার, এবং আরেকটি উপকার পাওয়া যায় হাই টেম্পারেচার যদি হয়, হাই ফিভার যদি হয়, বিশেষ করে বাড়িতে বাচ্চাদের হঠাৎ যখন তখন জ্বর তো হতে পারে। এখন তো দেখছি বাড়ি যখন তখন জ্বর হয়, বড়দের হতে পারে, বাচ্চাদের হয়। তো এই সমস্ত জায়গায় যদি আমরা এই আইস ব্যাগ রাখতে পারি, এবং বরফ স্ন্যাক, বরফ দিয়ে বা ঠান্ডা জল দিয়ে যদি কপালে আমরা মোটামুটি মিনিট 15, 20, আধ ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা পর্যন্ত দিয়ে রাখতে পারি, তাহলে কি হয়, আমাদের হাই টেম্পারেচার সঙ্গে সঙ্গে কমে আসে। বিশেষ করে বাচ্চাদের অ্যান্টিবায়োটিক ড্রাগ অনেক সময় বাচ্চারা খেতে চায় না, তারা সমস্যার সৃষ্টি করে। সেক্ষেত্রে জল কমানোর জন্য কিন্তু এটা একটি ভালো মাধ্যম। এবং তার সঙ্গেই তো বললাম যে ইনফ্লামেশন কমানোর জন্য, সোয়েলিং কমানোর জন্য, ব্যথা বেদনা কমানোর জন্য, অ্যাকিউট অ্যাটাকের ক্ষেত্রে অবশ্যই এটা আমরা কার্যকর ভাবে বাড়িতেই করতে পারি। তো মোটামুটি এটা আপনারা দেখলেন যে আমরা
দিতে পারি। এর সঙ্গে আরো কয়েকটা জিনিস আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আমরা জলের বোতল ব্যবহার করতে পারি, ওয়াটার বোতল ব্যবহার করতে পারি। এরকম ধরনের বোতল, এর মধ্যে ঠান্ডা জল নিয়ে কিন্তু আমরা যে জায়গাতে চোট লাগলো সেই জায়গাটা দিয়ে রাখতে পারি। বললাম 15 থেকে 20 মিনিট পর্যন্ত, 20 মিনিট পর্যন্ত আমরা দিয়ে রাখতে পারি। এরকম ধরনের প্লাস্টিক বোতল, এরকম ধরনের স্টিলের বোতল আমরা ব্যবহার করতে পারি। এগুলোর মাধ্যমে খুব সহজেই আমরা কোল্ড স্ন্যাকটা দিতে পারি। তো কোল্ড স্ন্যাক এইভাবে দিতে পারি। তার সঙ্গে আরো যদি আমরা মনে করি যে বাড়িতে যদি কোনো কটন কাপড় থাকে, অবশ্যই কটন কাপড় নিতে হবে। কটন কাপড় এভাবে ভাঁজ করে নিয়ে ছোট করে নিয়ে এটাকে জলে ভিজিয়ে আমরা ডিপ ফ্রিজে 0.5 ঘন্টা 40 মিনিট পর্যন্ত দিয়ে রাখতে পারি। এবং একটু মোটামুটি যখন ভালো রকম ঠান্ডা হলে সেইটা নিয়ে আমরা যেখানে আমাদের চোট লাগলো, অ্যাকিউট ট্রমা হলো, সেই জায়গাতে আমরা 15-20 মিনিট ধরে কিন্তু ঠান্ডা স্ন্যাক দিতে পারি। তো বিভিন্ন ভাবে কিন্তু দেওয়া যায়। এর মাধ্যম বিভিন্ন ভাবে দিলে কিন্তু অবশ্যই সোয়েলিংটা এবং মানে ফোলা ভাবটা উপকার হয়। তো এটা বললাম, কি বললাম, ডিউরেশন কতক্ষণ ধরে দেব বললাম, 15 থেকে 20 মিনিট। এবং কতক্ষণ অন্তর দিতে পারি, অর্থাৎ আমরা যদি ইন্টারভ্যাল করি, অর্থাৎ কতক্ষণ অন্তর, মোটামুটি এটা যদি প্রয়োজন হয় তাহলে 2 ঘন্টা অন্তর দেওয়া যায়। তাই সিঙ্গেল অ্যাপ্লিকেশন আমরা 15 থেকে 20 মিনিট ঠান্ডা স্ন্যাক দিতে পারি এবং 2 ঘন্টা অন্তর এটা আমরা দিতে পারি। এবং কতদিন দেবো, এটা একটা মেন ফ্যাক্টর, যে আমরা যখনই কোল্ড থেরাপি দিতে শুরু করলাম, অর্থাৎ অ্যাকিউট ইনফ্লামেশনে, সেটা আমরা সর্বোচ্চ 48 থেকে 72 আওয়ার, তার বেশি কিন্তু কখনই আমরা দিতে পারবো না। অর্থাৎ আমাদের চোট লাগার 48 থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের কোল্ড থেরাপি দিতে হবে। অর্থাৎ এই 48 থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের সোয়েলিং, আমাদের যন্ত্রণা, যে ফোলা ভাব থাকে সেগুলো কিন্তু কমে যায়, লাল ভাব কমে যায়। সেই জায়গাটা আমরা অত্যাধিক যে কষ্ট, সাফারিংটা, সেটা কিন্তু কমে যায়। তারপরে কিন্তু আমাদের হিট থেরাপি বা হট থেরাপি দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কোল্ড থেরাপি আমাদের অ্যাকিউট অ্যাটাকের ক্ষেত্রে যেভাবে কতভাবে দেওয়া যায় এবং 48 থেকে 72 ঘন্টার মধ্যে এটা আমাদের দিতে হবে, এটা কিন্তু আমাদের মাথায় সর্বদা রাখতে হবে। তো মোটামুটি আপনারা কোল্ড থেরাপি ব্যাপারটা জানলেন। এবার নেক্সট আসবো হট থেরাপি বা হিট থেরাপি। হিট থেরাপি কখন দেবো, তো বললাম যে কোল্ড থেরাপি যখন 48 থেকে 72 ঘন্টার মধ্যে দিচ্ছি, 72 ঘন্টা থেকে বা 48 থেকে 72 ঘন্টা পরে কিন্তু আমরা হিট থেরাপি দেবো। তা মোটামুটি এটা আমরা বলি যে 72 ঘন্টা, 48 থেকে 72 ঘন্টা পরে, অর্থাৎ আফটার ইনজুরি, আফটার অ্যাকিউট ইনজুরি আমরা 48 থেকে 72 ঘন্টা পরে কিন্তু তারপরে আমরা হিট থেরাপি দেবো। এবং এটা কতক্ষণ অন্তর দেওয়া যায়, এটা মোটামুটি আমরা 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর দিতে পারি, সারাদিনে 5-6 বার আমরা দিতে পারি। তো এটাও ডিউরেশন কিন্তু হচ্ছে কতক্ষণ দিতে পারি, এটাও আমরা মোটামুটি বলি যে 15 থেকে 20 মিনিট কিন্তু আমরা এই হিট থেরাপিটা দিতে পারি। এবং হিট থেরাপি দেওয়ারও বিভিন্ন মাধ্যম আছে, বিভিন্ন ভাবে আমরা হিট থেরাপি দিতে পারি। আমরা হট ওয়াটার ব্যাগ কিছু আছে, আমাদের হিটিং প্যাড কিছু আছে। তো হট ওয়াটার ব্যাগ এরকম আপনার বাড়িতে অবশ্যই রাখতে পারেন। এরকম হট ওয়াটার ব্যাগ, এর মধ্যে গরম জল ভরতে পারেন, গরম জল। তো এটার দাম মোটামুটি 400-500 টাকা এরকম দাম নেয়। তো এরকম হট ওয়াটার ব্যাগ আপনার বাড়িতে রাখতে পারেন এবং এটা নিয়ে যেখানে আমরা গরম স্ন্যাক দেবো সেই জায়গাতে নিয়ে এভাবে দিতে হবে। পিঠে দিতে পারি, আমরা পেটে দিতে পারি, পায়ে দিতে পারি, বুকে দিতে পারি, সব জায়গায় কিন্তু এটা খুব সুন্দরভাবে, মোটামুটি আমরা বললাম যে 10-15-20 মিনিট পর্যন্ত আমরা এটা দিতে পারি। এবং তার সঙ্গে হিটিং প্যাড বলে একটি আছে, এটা ভাবে একটি ডিভাইস। হিটিং প্যাড আপনারা দেখছেন, যে হিটিং প্যাড এটা কারেন্টের সাহায্যে চলে। তো এখানে দেখছেন একটি জ্যাক লাইন আছে, জ্যাক লাইনে দিয়ে কিন্তু এই যে সুইচটা আছে, সুইচটা অন করে রাখতে হবে। তা সুইচটা যখনই অন করে রাখবো, সঙ্গে সঙ্গে কিন্তু এটা গরম হতে শুরু করবে, এই সার্ফেসটা গরম হতে শুরু করবে। এই যে দিকে তারটা আছে, তারটার উল্টো দিকে সার্ফেসটা গরম হতে শুরু করবে। এক পিঠ কিন্তু ঠান্ডা থাকবে, এক পিঠ গরম হতে শুরু করবে। তাহলে গরম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সেই জায়গায় যেখানে আমাদের হিট থেরাপি দিতে হবে, পেটে হোক, বুকে হোক, পেটে যখন প্রয়োজন, যেখানেই প্রয়োজন হোক, সেই জায়গাতে আমরা কিন্তু এই সুইচটা অন করে দিতে থাকবো। এবং যতক্ষণ দেখবো যে মোটামুটি গরমটা আমাদের সহ্য হচ্ছে, আর বেশি গরম দিলে জায়গাটা অস্বস্তি হচ্ছে, পুড়ে যাওয়ার একটা ব্যাপার আছে, তখন কিন্তু সুইচটা অন করে দেবো, অফ করে দেবো। তাহলে অফ করে দিলে কিন্তু আস্তে আস্তে এটা ঠান্ডা হতে শুরু করবে। তাহলে অন করে রাখলে কিন্তু গরম হতে শুরু করবে এবং ছেড়ে দিলে যখন অফ হয়ে যাবে কিন্তু ঠান্ডা হতে শুরু করবে। তো এটা আমাদের পরিস্থিতি অনুযায়ী মোটামুটি আমরা বলি একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশনে 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমরা কিন্তু হিট থেরাপি দিতে পারি। তো এটা হচ্ছে হিটিং প্যাড, এটা 400-500 টাকা দাম। এটা সব জায়গায় পাওয়া যায়, বিভিন্ন অনলাইনেও ক্রয় করে যদি বাড়িতে রাখা যায়, তাহলে বিভিন্ন ক্রনিক যেগুলো ব্যথা, বললাম হিট থেরাপি কখন দেবো, ক্রনিক যে ব্যথাগুলো, অনেক দীর্ঘদিন যে ব্যথাগুলো হচ্ছে, সেই ব্যথাতে কিন্তু আমরা হিট থেরাপি দিতে পারি। অর্থাৎ কোল্ড থেরাপি বলেছিলাম অ্যাকিউট ইনজুরির ক্ষেত্রে, আর হিট থেরাপি বলছি ক্রনিক ইনজুরির ক্ষেত্রে।
ক্রনিক ইনজুরি বা ট্রমার ক্ষেত্রে কিন্তু আমরা হিট থেরাপি দিতে পারি, এবং সেটা তো বললাম কতক্ষণের জন্য। এইভাবে আমরা দিতে পারি হট ওয়াটার ব্যাগ হলো, তারপরে যে হিটিং প্যাড হলো, এইভাবে দিতে পারি। তার সঙ্গে আরো কিছু আমরা ডিভাইস বা বাড়িতে বিভিন্ন ভাবে দিতে পারি, যেটা হচ্ছে আমাদের যে মোম ওয়াক্স ভাবে দিতে পারি, অর্থাৎ মোমটাকে গলিয়ে আমরা হাতের যে গাঁটের যে জয়েন্ট গুলো আছে, আমাদের যে অ্যাঙ্কেল জয়েন্ট আছে বা আমাদের যে নি জয়েন্ট আছে, আমাদের বিভিন্ন যে জয়েন্ট গুলো আছে, সেই জয়েন্টে কিন্তু আমরা ওই মোম স্যাক বা মোম গলিয়ে সেই জায়গাটা কিছুক্ষণের জন্য দিলে কিন্তু আস্তে 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 যে ব্যথা যন্ত্রণা সেটা কিন্তু অনেকাংশে কমে যায়। আমরা কোল্ড থেরাপির ক্ষেত্রে বলেছিলাম যে ডিউরেশন মোটামুটি বলেছিলাম 10 থেকে 20 মিনিটস আমরা ম্যাক্সিমাম দিতে পারি। 20 মিনিটস এর বেশি আমরা দেবো না, কারণ সেই জায়গাটা কি হতে পারে, ফ্রস্ট বাইট হতে পারে, অর্থাৎ সেই জায়গায় তুষার ক্ষত, যেটা আমরা সবাই জানি। তো অবশ্যই 20 মিনিটের বেশি দেওয়া যাবে না, কারণ সেখানে যদি আমরা বেশি দিই তাহলে কি হবে, সেই জায়গাটা সেখানে কি হচ্ছে, অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে। অক্সিজেন কমে গিয়ে সেই জায়গাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে কি কমছে, সেখানে নিউট্রিশন কমছে, তাহলে পুষ্টি কমে যাচ্ছে, তাহলে অক্সিজেন কমছে, পুষ্টি কমছে, তাহলে জায়গাটা কিন্তু আস্তে আস্তে সেলের ক্ষতি হচ্ছে এবং সেখানে ফ্রস্ট বাইট হতে পারে। এবং হট গ্রাফের ক্ষেত্রে ম্যাক্সিমাম বলেছিলাম যে সেখানেও মোটামুটি 10 থেকে 20 মিনিটস বেশি আমরা দেবো না, কারণ সেই জায়গাতে যদি বেশি দিই তাহলে কি হতে পারে, বার্ন হতে পারে, জায়গাটা পুড়ে যেতে পারে। আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে, কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই কোল্ড থেরাপি বলুন, হট থেরাপি বলুন, এগুলো দেওয়া উচিত হবে না। ছোট ছোট বাচ্চারা যাদের অনুভূতি শক্তি এখনো হয়নি, তারা কথা বলতে পারে না, তাদের যদি এই থেরাপি দেওয়া হয়, তাহলে সেখানে তারা না বলতে পারার জন্য, তাদের স্কিন পাতলা হওয়ার জন্য সেখানে কিন্তু ফ্রস্ট বাইট বা হিট থেরাপির ক্ষেত্রে সে কিন্তু বার্ন হতে পারে। তো অবশ্যই সেটা অবশ্যই কাউকে কোনো স্পেশালিস্ট ডক্টরের পরামর্শে সেগুলো হট থেরাপি বা কোল্ড থেরাপি যেটাই করি না কেন করতে হবে। আর যাদের মৃগী রোগ আছে, এপিলেপসি আছে, তাদের ক্ষেত্রে আমরা এই হট থেরাপি কোল্ড থেরাপি দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। যাদের মানসিক রোগী, যারা বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছে, তাদের ক্ষেত্রে হতে পারে। যারা ডায়াবেটিস, যাদের নার্ভের সেন্স কমে গেছে, যাদের অনুভূতি শক্তি কম, তাদের ক্ষেত্রে কতটা পরিমাণ দিতে হবে সেটা অনেক সময় সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে অনেক সময় তারা বলতে না পারার জন্য কিন্তু এই ফ্রস্ট বাইট বা সেখানে বিভিন্ন সেলের সমস্যা হয়, তার সঙ্গে পুড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো অবশ্যই এগুলো প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে খুবই চিন্তা ভাবনা করে দিতে হবে, এবং তার মাঝে মাঝে দেখতে হবে যে সেখানে সেন্স ঠিক মতো আছে কিনা, সেই জায়গাটা কোনো ক্ষতি হচ্ছে কিনা। তো এই ভাবে কিন্তু আমরা অবশ্যই এটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করে আমাদের পেশেন্টদেরকে, আমাদের নিজেদেরকে অবশ্যই এই সমস্যা থেকে ঠিক করতে পারি। তো আসলে একটি চার্টের মাধ্যমে আমরা জেনে নিই যে হিট থেরাপি আমরা কিভাবে দিতে পারি। একটা হচ্ছে হট কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু হিট থেরাপি দিতে পারি। নাম্বার 2 দেখছেন হট বাথস অর হট শাওয়ার্সের মাধ্যমে দিতে পারি। নাম্বার 3 হট ক্লথস বাই আয়রনিং, অর্থাৎ আয়রন করে যদি কোনো কাপড় গরম করে নিয়ে সেটা দিয়ে আমরা করতে পারি। সেটা অবশ্যই সুতির কাপড় হতে হবে। হিটিং প্যাড অর হট ওয়াটার ব্যাগ, যেটা বললাম হট ওয়াক্স থেরাপি, এটা করতে পারি। আর কোল্ড থেরাপি দিতে পারি আইস ব্যাগ বা আইস ওয়াটারের সাহায্যে কোল্ড ওয়াটার কম্প্রেশন করতে পারি। কোল্ড স্প্রে আমাদের যে স্প্রে যেগুলো হয় ভলিনি বা মুভ স্প্রে, আমরা হঠাৎ করে চোট লাগলে আমরা যেগুলো দিই, তো দেখছেন এগুলো স্প্রের মাধ্যমে কিন্তু আমরা করতে পারি। এগুলো খুবই একটি কুলেন্ট এজেন্ট। এবং দেখছেন এই ভলিনি যখনই আপনারা স্প্রে করবেন তখন দেখবেন যে জায়গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা মোটামুটি 2-3 ঘন্টা অন্তর অন্তর স্প্রেটা আমরা করতে পারি। তো বললাম মোটামুটি 24-48 ঘন্টা পর্যন্ত স্প্রে করলে সেই জায়গাটা কিন্তু ইনফ্লামেশন বা প্রদাহ কমে। তারপরে কিন্তু আমাদের হট থেরাপি দিতে হবে। তো এখন আসলে একটি ছোট চার্টের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি যে আমরা কোল্ড থেরাপি দিলে আমাদের অ্যাকিউট ইনজুরির ক্ষেত্রে, আমাদের অ্যাকিউট ট্রমার ক্ষেত্রে কোল্ড থেরাপি দিলে সেই জায়গাতে কিভাবে যন্ত্রণা কমে, কিভাবে ইনফ্লামেশনটা কমে। এবার দেখুন কোল্ড থেরাপি দেওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমাদের ভ্যাসো কনস্ট্রিকশন হচ্ছে না। অর্থাৎ আমরা জানি কোথাও ঠান্ডা স্যাক দিলে, কোথাও কোল্ড কম্প্রেস করলে সেখানে আমাদের ভ্যাসো কনস্ট্রিকশন হয়। আমাদের যে ব্লাড ভেসেলস যেগুলো থাকে সেগুলো কিন্তু রিডিউস হয়ে যায়। সেখানে ভ্যাসো কনস্ট্রিকশনের জন্য সেখানে কিন্তু ফ্লুইড কম যায়। সেখানে কিন্তু আমাদের নার্ভগুলো নামনেস হয়, অর্থাৎ একটা অসরকারকের কাজ করে, যার ফলে কিন্তু আমাদের যন্ত্রণাটা কমে যায়। তারপরে দেখছেন টু রিডিউস বডি টেম্পারেচার অ্যান্ড পেন, এবং বডি টেম্পারেচার কমে, সেই জায়গায় টেম্পারেচার কমে এবং পেনও কমে। টু কন্ট্রোল হেমারেজ, সেখানে যদি ব্লিডিং হয়, অর্থাৎ আশেপাশে ক্যাপিলারি ব্লাড ভেসেল যদি ফেটে যায়, বাস্ট করে এবং ব্লিডিং হয়, তাহলে সেখানে কিন্তু অবশ্যই এই যে কোল্ড থেরাপি দেওয়ার পরে সেটা কিন্তু কন্ট্রোল হয়ে যায় হেমারেজটা। টু কন্ট্রোল গ্রোথ অফ ব্যাকটেরিয়া, যদি সেখানে ব্যাকটেরিয়া বা ইনফেকশনের সমস্যা থাকে, একটা চান্স থাকে, সেখানে কিন্তু কোল্ড থেরাপিটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। টু প্রিভেন্ট গ্যাংগ্রিন, সেখানে যদি গ্যাংগ্রিন হওয়ার চান্স থাকে সেটাও কিন্তু কন্ট্রোল করে কোল্ড থেরাপি।
টু প্রিভেন্ট সোয়েলিং উডিমা এপিডিমা, এবং এইভাবে কিন্তু সেখানে প্রিভেন্ট করছে সোয়েলিং ফোলা, এবং যে সোয়েলিং সেখানে ফুলছে সেই জায়গাটা কিন্তু কমাচ্ছে, টু রিডিউস ইনফ্লামেশন। তারপরে সেখানে যে ইনফ্লামেশনটা হলো সেটা কিন্তু কন্ট্রোল করলো। তাহলে আমাদের কোল্ড থেরাপি দেওয়ার পরে কিন্তু যে অ্যাকিউট অ্যাটাকের ক্ষেত্রে যেখানে সোয়েলিং হলো, যেখানে আমাদের অত্যাধিক বেদনার সমস্যা, সেক্ষেত্রে কিন্তু এভাবে কাজ করে। তো আপনারা মোটামুটি আজকের আলোচনা থেকে জানলেন যে আমাদের কোল্ড থেরাপি এবং হিট থেরাপি আমরা কখন দেব। তবু সহজ ভাষায় যদি আমি বলতে চাই তাহলে বলতে পারি এক কথায় যে আমাদের অ্যাকিউট অ্যাটাকের ক্ষেত্রে যখনই চোট লাগবে এবং জায়গায় যদি ইনফ্লামেশন হয়, ফুলে যায়, সোয়েলিং হয়, তাহলে কিন্তু সেটা অবশ্যই 48 থেকে 72 ঘন্টার মধ্যে সেটা আমাদের করতে হবে। এবং 48 থেকে 72 ঘন্টা পরে, অর্থাৎ যখন পেনটা, ইনফ্লামেশনটা বা ট্রমা বা ইনজুরিটা ক্রনিক হয়ে গেল, সেক্ষেত্রে আমাদের তখন হিট থেরাপি বা হট থেরাপি দিতে হবে। আরেকটা বিষয় বলবো যে হিট থেরাপি আরো কিছু জায়গা আছে, প্লেস আছে যেগুলো ক্রনিক পেন, অর্থাৎ আমাদের যে বাতের সমস্যা জনিত পেন, সেই বাতের সমস্যা জনিত পেনে কিন্তু আমরা হিট থেরাপি দেবো। এবং সেটা একটি চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি কোন কোন জায়গায় আমরা হিট থেরাপি দিতে পারি। তাহলে দেখুন যে হিট থেরাপি হট থেরাপি আমরা কখন বা কোন কোন ভাবে দিতে পারি, বা কোন জায়গায় আমাদের শরীরের জন্য দিতে পারি। গরম সেক যেটা বলা হয়, তা সেখানে মোচ লাগা বা স্টিফনেস হয়ে যাওয়ার সমস্যায় কিন্তু হট থেরাপি দিতে হবে। অস্টিওআর্থ্রাইটিস, যেটা ক্রনিক একটা ব্যথা বেদনার সমস্যা থাকে, বিশেষ করে বয়স্ক মানুষদের যেগুলো হয়, অর্থাৎ আমাদের সিনিয়র সিটিজেন যারা বাড়িতে আছে, তাদের বিভিন্ন যে হাঁটু বলুন বা আমাদের এলবো জয়েন্ট বা বিভিন্ন যে জয়েন্ট, তার সঙ্গে বিভিন্ন বাত ব্যথাজনিত যে সমস্যা, সেইগুলোতে আমরা কিন্তু হট থেরাপি দিতে হবে। তারপরে টেন্ডনের ক্রনিক জ্বালা যন্ত্রণায় কিন্তু হট থেরাপি দিতে হবে। ঘাড়ে ব্যথায় কিন্তু হট থেরাপি দিতে হবে। পিঠে আঘাত জনিত ব্যথা কিন্তু হট থেরাপি দিতে হবে। এবং যে কোনো ক্রনিক ব্যথা, যেটা বললাম যে দীর্ঘদিন যাবত যে ব্যথাগুলো আছে, সেই ব্যথা কিন্তু হট থেরাপি দিতে হবে। কিন্তু এটা অনেক সময় মনে রাখতে হবে যে দীর্ঘদিন ব্যথা যেগুলো আছে, সেই ব্যথা যদি হঠাৎ করে কোনোভাবে যদি জায়গাটা ফোলে বা সোয়েলিং যদি হয়, সেখানে কিন্তু আবার কোল্ড থেরাপি দিতে হবে। কোল্ড থেরাপি 24 থেকে 72 ঘন্টা দিয়ে সেই জায়গাতে সোয়েলিংটা কমে গেলে, ফোলাটা কমে গেলে, ফোলাভাব কমে গেলে, তারপরে কিন্তু আবার হট থেরাপি দিতে হবে। অনেক সময় এটা ফ্লেয়ার আপ করতে পারে, অনেক সময় ক্রনিক ব্যথা অনেক সময় আবার হঠাৎ করে ফুলতে পারে, সেই জায়গাটা সোয়েলিং হতে পারে। তো সেখানে আবার হিট থেরাপি দিলে কিন্তু সেটা আবার বেশি সোয়েলিং হবে। তো আমাদের সোয়েলিং এর জায়গায় হিট থেরাপি আমরা কেন দেবো? হট থেরাপি দিলে সেই জায়গায় যদি আমরা হিট থেরাপি দিই, তাহলে একটা সোয়েলিং হলো, সেখানে ফোলা আছে, জায়গায় ব্যথা যন্ত্রণা আছে, সেখানে আরবিসি বেশি আছে, ফ্লুইড বেশি আছে। আবার যদি আমি সেখানে হট থেরাপি দিই, আবার যদি গরম সেক দিই, তাহলে সেই জায়গাটা কি হবে? আরো বেশি ফুলবে, আরো বেশি সেই জায়গাটার সেলগুলো ক্ষতিগ্রস্ত হবে। ওই জন্য সেখানে হট থেরাপি দেওয়া উচিত নয়। সেখানে অ্যাকিউট অ্যাটাকের ক্ষেত্রে অবশ্যই কোল্ড থেরাপি দিতে হবে। এবং 72 থেকে 48 ঘন্টার মধ্যে যদি সোয়েলিং কমে গেল, ইনফ্লামেশন কমে গেল, তারপরে হট থেরাপি দিলে কি হবে? সেই জায়গায় যেটা ব্লাডটা কমে গেছিল, ব্লাড প্রবাহটা কমে গেছিল, ব্লাড রিডিউস হয়ে গেছিল, সেখানে নিউট্রিশন কমে গেছিল, অক্সিজেন কমে গেছিল, এবং যে আমাদের হিলিং প্রসেস যেগুলো আছে সেগুলো কমে গেছিল। তো সেই জায়গায় হিট থেরাপি দিলে সেইগুলো আবার সেই জায়গাটায় বেশি হবে, সেখানে ইনক্রিজ করবে, সেই জায়গাটা আস্তে আস্তে হিল করবে, সেলগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তাহলে মোটামুটি আপনারা বুঝলেন। একবার সান্ডা স্যাকের ক্ষেত্রে আমরা অ্যাকিউট ইনজুরি আর সোয়েলিং থাকলে সান্ডা স্যাক দেবো। স্পোর্টস অ্যাকিউট ট্রমা হলে, স্পোর্টস ইনজুরির ক্ষেত্রে আঘাত লাগার স্থানে ফুলে গেলে, যেটা বললাম, সেখানে যদি হেমারেজ বা রক্তক্ষরণ হয়, তাহলে টুকটাক সমস্যা যদি হয়, টুকটাক হেমারেজ হলে কিন্তু আমরা যদি বরফ স্যাক বা বরফ বা ঠান্ডা জল যদি চেপে ধরি, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে ব্লাডটা কনস্ট্রিকশন হয়ে সেখানে কিন্তু আমাদের রক্ত জমাট বেঁধে যায়। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আজকের আলোচনা থেকে মোটামুটি একটা পরিষ্কার ধারণা হলো যে আমরা কোথায় ঠান্ডা স্যাক দেবো, কোথায় গরম স্যাক দেবো। আর ঠান্ডা স্যাক যেটা দিলে আর কি হয়, বা আমাদের যে হঠাৎ যদি অ্যাকিউট অ্যাটাক হয় বা অ্যাকিউট ট্রমা যদি হয়, তাহলে আমরা চারটে জিনিস বলি। সেটা আমরা বলি RICE, অর্থাৎ জায়গাটা কি করতে হবে? জায়গাটা রেস্ট দিতে হবে। অ্যাকিউট অ্যাটাকের ক্ষেত্রে কি হচ্ছে? আইস কম্প্রেশন, সি থেকে কম্প্রেশন, আর ই থেকে হচ্ছে এলিভেশন। অর্থাৎ অ্যাকিউট অ্যাটাকের ক্ষেত্রে আমাদের RICE অর্থাৎ রেস্ট, জায়গাটা রেস্ট দিতে হবে। আইস কম্প্রেশন করতে হবে, বরফ স্ন্যাক দিতে হবে, ঠান্ডা জলের স্ন্যাক দিতে হবে, এবং এলিভেশন, জায়গাটা একটু উঁচু করে রাখতে হবে। যদি লোয়ার লিমস হলো, আপার লিমস হলো, হাত পায়ে হলো, জায়গাটা উঁচু করে রাখলে সেখানে রক্ত প্রবাহ কমে এবং সেখানে ইনফ্লামেশন, ব্যথা বেদনা কমে। তাহলে মোটামুটি একটা পরিষ্কার ধারণা হলো। তাহলে আজকের বিষয় যদি আমার ভিউয়ার্সদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর বেশি বেশি করে আজকের টপিকটা
আপনাদের প্রিয়জনদের মাঝে, বন্ধুদের মাঝে, আপনাদের পরিজনদের মাঝে শেয়ার করতে পারেন, তাহলে প্রত্যেকেই মোটামুটি জানতে পারলে তারা আমাদের বাড়িতে হঠাৎ করে যে আঘাতজনিত সমস্যা যেগুলো ইনফ্লামেশন হয়, যেগুলো হঠাৎ করে বাচ্চাদের হতে পারে, আমরা দিশেহারা হয়ে যাই যে আমাদের হাতে কাছে কোনো ডাক্তার নেই, আমরা কি করব। তা অবশ্যই আজকের টপিকটা যদি ভালো করে আপনারা দেখেন এবং এটা যদি একটু বাড়িতে আমরা সহজে অ্যাপ্লাই করতে পারি, তাহলে হঠাৎ বিপজ্জনিত সমস্যা থেকে আমরা রেহাই পেতে পারি। তো আজকে এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।